ডিভোর্স পেপারে সাইন করে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে আসে অদ্রি। ডিভোর্স পেপারে সাইন করলেও ডিভোর্স হয়ে যায় না, অন্তত 3 মাস সময় লাগে ডিভোর্স কনফার্ম হতে। সেই কারণে অদ্রি ডিভোর্স পেপারে সাইন করে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে এসেছে। 3 বছরের প্রেমের পর আরও 3 বছরের বৈবাহিক সম্পর্ককে একটা সাইনও নির্ধারিত কিছু সময়ের পর শেষ হবার পথে। সম্পর্কের এই পরিণতির কারণ অদ্রির বাচ্চা জন্মদানের অক্ষমতা। অদ্রির সন্তান জন্মদানের অক্ষমতা বলতে পুরোপুরি অক্ষমতা না। অদ্রিকে ডাক্তার বলেছে কিছু নির্দিষ্ট ডোজ ও সেশন মেডিসিন নিলে 1-2 বছরের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। জরায়ুতে সিস্টের কারণে এই সমস্যা। বাম ফ্যালোপিয়ান টিউবে ছোট সিস্ট আছে। ডাক্তার বলেছেন অপারেশন ছাড়াও কয়েক ডোজে মেডিসিন নিয়ে সিস্ট অপসারণ সম্ভব। অদ্রি একজন ফার্মাসিস্ট, তাই তার অনেকটাই ধারণা আছে এসব বিষয় নিয়ে। অদ্রি রহমান বাবা মায়ের 2 মেয়ের বড় মেয়ে। অদ্রি দেখতে মাশাআল্লাহ সুন্দর, উজ্জ্বল শ্যামবর্ণের, 5 ফুট 5 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট 26 বছরের তরুণী। নজর কাড়া সুন্দরী না হলেও চেহারায় মায়াভাব বিদ্যমান। অদ্রি যখন বিশ্ববিদ্যালয়ে 2য় বর্ষে তখন তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিভান নামের একই বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স বিভাগের 4র্থ বর্ষের এক যুবকের সাথে। বিভান আহমেদ 3 ভাই বোনের ছোট। শ্যামবর্ণের 6 ফুট উচ্চতার ছেলেটির মুখে যেন এক মায়া কাজ করে। অদ্রিকে যখন বিভান রমনা পার্কে সবার সামনে হাঁটু গেড়ে বসে একগুচ্ছ কাঠগোলাপ নিয়ে প্রথম প্রেম নিবেদন করে, সেদিন অদ্রি পারেনি বিভানকে ফেরাতে। বিভান অনেক ভালো ছাত্র, তার উপরে বিভান এই পর্যন্ত কোনো মেয়ের সাথে সম্পর্কে যায়নি। অদ্রিকে তার প্রথম থেকে ভালো লাগতো। অদ্রি ও অদ্রির বন্ধুরা যখন প্রায় বিকেলে ঢাকা ভার্সিটির শহীদুল্লাহ হলের সামনে দিয়ে আড্ডা দিতে দিতে যেত, তখন বিভান শুধু দেখতো রোদের আলোক ছটায় এক হাস্যোজ্জ্বল তরুণী ব্যস্ত তার হাত দিয়ে নিজেকে রোদের থেকে আড়াল করতে। 1 বছর আস্তে আস্তে মনের সুপ্ত অনুভূতিকে এক প্রশান্ত ভালোবাসার রূপ দিয়ে এরপর এক মহেন্দ্রক্ষণ বেছে অদ্রিকে নিজের মনের কথা জানায়। এমন না যে অদ্রি বুঝতো না বিভানের চাহনি। আদ্রি তখন প্রায় সময় বন্ধুদের নিয়ে শহীদুল্লাহ হলের সামনে দিয়ে যেত, শুধুমাত্র বিভানকে দেখতে। কারণ বিভান প্রায় বিকেলে শহীদুল্লাহ হলের পুকুর পাড়ে বন্ধুদের সাথে বসে থাকতো। প্রেম নিবেদনের পর যখন ওদের ভালোবাসা 3 বছর পূর্ণ হয়, তখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয়। বিভানের বড় ভাবি এই বিয়ের বিপক্ষে ছিল, কারণ বিভানের ভাবির ছোট বোন বিভানকে পছন্দ করত। বিভানের ভাবি এমনিতে বিভানকে সহ্য করতে পারত না, কারণ সম্পত্তি বিভানের বাবা 3 ভাই বোনকে লিখে দিয়ে মারা গেছেন। তখন মাত্র বিভানের বড় ভাই নতুন বিয়ে করেছে। বিভান তখন ছাত্র অবস্থায় থাকায় কোনো ইনকাম করতে পারত না। বড় ভাইয়ের টাকায় বিভান চলতো, যা বিভানের ভাবির কোনো কালেও পছন্দ ছিল না। এরপর যখন বিভান বিসিএস পরীক্ষাতে উত্তীর্ণ হয়, তখন বড় ভাবির ছোট বোন বিভানকে বিয়ে করার জন্য পাগল প্রায় হয়ে যায়। সারাদিন বোনের বাড়ি এসে পড়ে থাকতো বিভানের ভাবির ছোট বোন শিমু। বিভানের ভাবি ও তার ছোট বোন উঠে পড়ে লাগে বিভানের মাকে বোঝাতে চেয়ে বিভানের জন্য শিমুর থেকে ভালো মেয়ের পাওয়া যাবে না। কিন্তু এত কিছু করেও বিভানের মাকে তারা 2 বোন টলাতে পারেনি। বিভানের মা জানে তার বড় ছেলের বউ কেমন, তাই ছোট ছেলের জন্য সেই পরিবার থেকে মেয়ে আনতে চায়নি। তাছাড়া বিভান নিজেও শিমুকে পছন্দ করে না। শিমু অনেকটাই গায়ে পড়া স্বভাবের মেয়ে। শিমু তখন পর্যন্ত অনেকগুলো প্রেম করেছে টাকাওয়ালা বড়লোক ছেলেদের সাথে। রুমালের মতো বয়ফ্রেন্ড পাল্টায় শিমু। শিমু দেখতে ফর্সা ও সুস্থি হওয়ায় যেন তার অহংকার আকাশচুম্বী। বিভান বড় ভাবির কথা অগ্রাহ্য করে অদ্রিকে মায়ের অনুমতিতে নিজের বউ করে বাড়িতে নিয়ে তোলে। অদ্রির সাথে বিভানের বিয়ে হবার ঠিক 3 দিনের মাথায় বড় ভাবি রিমু নিজের ছেলেকে নিয়ে তার বাপের বাড়িতে চলে যায়। 1 মাস হয়ে যায়, তাও যখন বাড়ির বড় বউ বাড়ি ফেরে না, তখন বিভানের মা চিন্তায় পড়ে যায়। বিভানের মা বড় ছেলেকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে বড় ছেলে অতি সন্তর্পণে তা এড়িয়ে যায়। পরে একদিন শাশুড়ি নিজে যায় বড় ছেলের বউকে ফিরিয়ে আনতে। কিন্তু বড় ছেলের বউ সেদিন শাশুড়িকে ফিরিয়ে দেয় একসাথে থাকবে না বলে। তবে আরও 15 দিন পর স্বামীর কথায় শ্বশুরবাড়ি ফিরে আসে। রিমু মুখের ভাবসাব কালো করে। অদ্রি নিজের রুমে বসে একটা সংসার ভেঙে যাওয়া দেখে। অদ্রি বা কি করবে? বিভান ও তার শাশুড়ি যেখানে শিমুকে পছন্দ না, তাহলে কিভাবে করবে শিমুকে এই বাড়ির বউ? বড় ভাই ভাবিও তাদের 3 বছরের ছোট ছেলেকে নিয়ে যেদিন নিজেদের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, অন্যত্র নীড় খোঁজার জন্য, সেদিন অদ্রি দেখেছিল এক মায়ের আর্তনাদ, যে আর্তনাদ রুহু কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সেদিন শাশুড়িকে সান্ত্বনা দেওয়ার ভাষা অদ্রি খুঁজে পায়নি। অদ্রির বিয়ের পর থেকে বিভানের বড় ভাইয়ের স্ত্রী রিমু যেন তাকে সহ্য করতে পারে না। বিয়ের পরের দিন বড় ভাবি রিমু অদ্রিকে নিয়ে ঘর ভর্তি মেহমানের সামনে নিজের বোন শিমুর গায়ের রঙের সাথে তুলনা দিয়ে অপমান করেছে। সেদিন অদ্রির প্রথমবার মনে হয়েছিল গায়ের রং ময়লা হওয়া পাপ,
অদ্রি সেদিন বড় ভাবির মুখের উপরে একটুও শব্দ করেনি। নতুন বউ কিনা সে, বিয়ের পর পর যেই 3 দিন বাড়ির 2 ছেলের বউ একই বাড়িতে ছিল, সেই 3 দিন অদ্রি যেন নিজেকে প্রতিনিয়ত ছোট হতে দেখেছে। দিন শেষে অদ্রির অভিযোগের পালা খুলে বসতো বিভানের সামনে। বিভান বুঝতো তার প্রিয়তমা স্ত্রীর কষ্ট, তবুও বড় ভাই ও ভাবিকে কিছু বলতো না, কারণ তারা এটাকে ভালোভাবে নেবে না। স্ত্রীকে বুকে জড়িয়ে নিয়ে সান্ত্বনাটুকুই শুধু দিতে পারত, আর চেষ্টা করত নিজের ভালোবাসা দিয়ে অদ্রির দুঃখ মোচন করতে। তাছাড়া বিভানের মা নিজে এসে বিভান ও অদ্রিকে বলেছে কিছুটা মানিয়ে নিতে। উনি তার বড় ছেলেকে নিজের থেকে দূর করতে চান না। কোনো মাই চায় না তার প্রথম সন্তান তার থেকে দূরে যাক। অদ্রি বুঝতে পারতো তার শাশুড়ির কষ্ট, তাই শাশুড়ি ও স্বামীর মুখের দিকে তাকিয়ে বড় ভাবির সমস্ত লাঞ্ছনা মেনে নিত। তবে মনে যদি থাকে কলুষতা, তাহলে কি সংসার জমে? ঠিক ভেঙে গেল এক মায়ের সংসার। আলাদা হয়ে গেল তার 2 ছেলে। বড় ভাই ভাবি আলাদা হয়ে যাবার পর অদ্রি নিজের ফার্মাসিউটিক্যাল কোম্পানির জবে জয়েন করে, যে জব সে বিয়ের কারণে 6 মাসের জন্য বন্ধ রেখেছিল। বিভান ও তার মা অদ্রিকে চাকরি করতে মানা করেনি। তারা দুজনেই মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটাকে বিশ্বাস করে। অদ্রি জবে জয়েন করেছে এই কথাটা শোনার পর শিমু যেন হাতে চাঁদ পাওয়ার অবস্থা। রিমুর সাথে সলা পরামর্শ করে শিমু বোনের শাশুড়ির কাছে এসে বোনের গুণগান ও বোনের অসহায়ত্ব এসব নিয়ে বলা শুরু করে। আদ্রির শাশুড়ি শিমুর কথাকে পাত্তা দিত না প্রথমে। এভাবে কেটে যায় অদ্রি বিভানের বিয়ের 1 বছরেরও বেশি কিছু সময়। ভালোই চলছে বিভান ও তার মাকে নিয়ে অদ্রির সংসার। সকাল সকাল ফজরের সময় ঘুম থেকে উঠে অদ্রি রান্না বান্নার কাজ করে। সকালে নাস্তা বানিয়ে দুপুরের জন্য তরকারি রান্না করে অফিসের জন্য বের হয়ে যেত সকাল 7টা নাগাদ। বাড়ির অন্যান্য কাজের জন্য একজন ত্রিশার্ধ ছোটা বুয়া আছে। শাশুড়ির যাতে কোনো সমস্যা না হয় সব দিকে খেয়াল রাখে অদ্রি। শাশুড়ি অদ্রিকে মেয়ের মতো দেখে। অদ্রি অফিসে যাবার পর প্রায় মাঝে মাঝে সকাল 10টা নাগাদ শিমু আসতো অদ্রির শাশুড়ির কান ভাঙাতে। যখন শিমু দেখলো সে সফল হচ্ছে না, তখন সে চালে তার মুখ্যম চাল। অদ্রি ও বিভানের বিয়ে তখন 1.5 বছর চলে। তখন শিমু অদ্রির শাশুড়ি কানে তোলে অদ্রির বাচ্চা হয় না কেন সেটা। অদ্রির শাশুড়ি শিমুকে বলেছিল বাচ্চা নেওয়া তার ছেলে ও ছেলের বউয়ের বিষয়, এবং সে এসব বিষয়ে তাদের কিছু বলতে চায় না। এসব শোনার পরেও কি শিমু চুপ করে থাকে? না। শিমু এবার অদ্রির শাশুড়ি কানে ভরতে থাকে যে অদ্রির হয়তো কোনো সমস্যা আছে। অদ্রির শাশুড়ি প্রথমে এটাতে পাত্তা না দিলেও অনবরত শিমুর কান ভাঙানিতে প্রলুব্ধ হয়ে একদিন অদ্রিকে বলেই ফেলে বাচ্চার কথা। শাশুড়ি এহেন কথায় অদ্রি প্রথমে চমকে গেলেও পরে নিজেরও কেমন যেন লাগতে থাকে। তাই নিজেই যায় তার পরিচিত ডাক্তারের কাছে। ফার্মাসিস্ট হওয়ায় অনেক ডাক্তারের সাথে চেনা জানা আছে তার। ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েটিং রুমে বসে আছে অদ্রি। অদ্রির সারা শরীর মৃদু কম্পনে কম্পিত হচ্ছে বারংবার। ডাক্তারের কাছে চেক আপ করাতে এসেছে বাড়ির সবাইকে এই বিষয়ে অজ্ঞাত রেখে। অদ্রি নিজের স্বামী বিভানকেও এই ব্যাপারে কিছু জানায়নি, কারণ সে কখনো চায় না বিভানের থেকে দূরে যেতে। অদ্রি মনে মনে ভালো কিছু আশা করছে, আর এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। অদ্রি বাড়ির কাজের মহিলা রহিমার থেকে জানতে পেরেছিল যে বড় ভাবির ছোট বোন শিমু প্রায় এই বাড়িতে আসে, আর বিভানের মায়ের সাথে অনেকক্ষণ গল্প করে। শিমুর এই বাড়িতে আসা নিয়ে অদ্রির কোনো সমস্যা নেই, কারণ শিমু তার বোনের শ্বশুর বাড়ি এসেছে। যেমনটা তার মানে অদ্রির বোন মাঝে মাঝে আসে বেড়াতে। শিমুর এখানে আসা যাওয়া আছে এই খবরটা অদ্রি প্রথম কয়েকদিন যাওয়ার পর জেনেছিল। অদ্রি কখনো পাত্তা দেয়নি এই ব্যাপারে, কারণ দিন শেষে তার শাশুড়ি তার সাথে অমায়িক আচরণ করত, একদম নিজের মেয়ের মতো। অদ্রির শাশুড়ি নিজের মেয়ে ও অদ্রিকে অন্য চোখে দেখেনি, তবে ইদানিং উনি খুব অন্যরকম ব্যবহার করছেন অদ্রির সাথে। তিনি অদ্রির সাথে আগের মতো কথা বলেন না। শাশুড়ির এরকম বদলে যাওয়া দেখে অদ্রির মনে ক্ষীণ ভয়ের সৃষ্টি হয়েছে। এসব কল্পনা জল্পনার মাঝে পাশের সিটে বসে থাকা মেয়েটার দিকে নজর যায় অদ্রির। তার পাশের সিটে বসে আছে এক 7 মাসের প্রেগনেন্ট মেয়ে। মেয়ে বলছি কারণ প্রেগনেন্ট মেয়েটির বয়স 17-র বেশি হবে না। এত কম বয়সে প্রেগনেন্সির কারণে মেয়েটির চেহারার বেহাল দশা। মনে হচ্ছে একটা হাড্ডিসার মেয়ে বসে আছে তার পাশে, শুধুমাত্র পেটটা খানিকটা উঁচু। মেয়েটার সাথে তার মা, স্বামী ও শাশুড়ি এসেছে, কিন্তু তাদের মতো শুধুমাত্র মেয়েটার মায়ের চোখে মেয়েটাকে নিয়ে শঙ্কা, আর বাকি দুজনের তো অনাগত সন্তান নিয়ে চিন্তা। এসব দেখে মনে মনে দীর্ঘশ্বাস ফেলে অদ্রি। এমন সময় রিসেপশন থেকে অদ্রির নাম ডাকলে অদ্রি দুরু দুরু মনে ডাক্তারের চেম্বারে প্রবেশ করে। ডাক্তারের সামনে বসে অদ্রি কিছুটা নার্ভাস হয়ে পড়ে। ডাক্তার হয়তো বিষয়টা আন্দাজ করতে পারলো, তাই ডাক্তার অদ্রিকে বলল, মিসেস অদ্রি, আপনি আপনার সমস্যা নির্দ্বিধায় আমাকে বলুন। ডাক্তারের কথায় অদ্রি নিজেকে ধাতস্থ করে সব সমস্যা খুলে বলে। সব শুনে ডাক্তার কিছু টেস্ট সাজেস্ট করে।
এরপর ডাক্তারের ওখান থেকে বের হয়ে অদ্রি টেস্ট করাতে যায়। অদ্রির মন অশনি সংকেত দিচ্ছে, বারবার মনে হচ্ছে কোনো খারাপ কিছু হতে চলেছে। সবগুলো টেস্ট করিয়ে বাড়ি ফেরে অদ্রি। আজ অফিস থেকে হাফ ডে করে ছুটি নিয়েছিল, তাই বিকেলের মধ্যেই বাড়ি পৌঁছে যায়। বাড়ির গেটের কাছে যাওয়ার পর আজকে সে শিমুকে দেখতে পায়। শিমু প্রথমে অদ্রিকে দেখে হকচকিয়ে গেলেও অদ্রির বিমর্ষ মুখ দেখে বাঁকা হাসে। শিমুর এই বাঁকা হাসির কারণ আজ 3 দিন পর শিমু এই বাড়িতে এসে জানতে পেরেছে। অদ্রিকে তার শাশুড়ি বাচ্চার কথা বলেছে। শিমু জানে হয়তো সে বিভানকে নিজের করে পাবে না, কিন্তু সে বিভানকে আর অদ্রিকে সুখে থাকতে দেবে না। শিমু তার বোনের কাছ থেকে শুনেছিল আদ্রি নাকি রিমুর ছেলে রিহাবকে অনেক আদর করে। যে মেয়ে জায়ের সন্তানকে এতটা সন্তান তুল্য ভালোবাসে, সে কেন বিয়ের প্রায় 2 বছর হতে চললো তারপরেও কনসিভ করছে না? এই ভাবনাটা শিমু ও রিমুর মাথায় আসার পরেই তারা এই চালটা চালে। শিমু অদ্রির সাথে কোনোরূপ কথাবার্তা না বলে পাশ কাটিয়ে চলে যায়। অদ্রির শিমুর মুখে বাঁকা হাসি দেখে এবার ঠাউর করতে পারল যে তার শাশুড়ির মাথায় এসব শিমুই ঢোকাচ্ছে রিমুর সলা পরামর্শে। অদ্রি আর এসব ভাবতে চাইছে না, তার এখন মানসিক শান্তির প্রয়োজন। বাড়ির ভেতরে ঢোকার পরে অদ্রি দেখে তার শাশুড়ি সোফায় বসে পান বানাচ্ছে। আর একটু আগে শিমু চলে যাওয়ার দরুন সদর দরজা খোলা ছিল। অদ্রি তার শাশুড়িকে সালাম দিয়ে নিজের রুমের উদ্দেশ্য পা বাড়ালে তার শাশুড়ি তাকে ডাকে, ছোট বৌমা আজ এত তাড়াতাড়ি ফিরে এলে যে? তোমার তো ফিরতে প্রায় সন্ধ্যা হয়। শাশুড়ির মুখ থেকে নরম কণ্ঠে ডাক শুনে অদ্রির মন অনেকটাই ভালো হয়ে যায়। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। শরীর খারাপ লাগছে নাকি? জি মা, আলহামদুলিল্লাহ, সুখবর পাবো হয়তো। শাশুড়ির এহেন মন্তব্যে অদ্রির মুখ কালো হয়ে যায়। অদ্রির শাশুড়ি যথেষ্ট বিচক্ষণ মহিলা, তবে তার মুখ থেকে এমন বাণী যেন অন্য কারো শেখানো বলি। কুচিন্তা ও কুবুদ্ধি মানব মস্তিষ্ককে ধ্বংসের দিকে ঠেলে দেয়, যাতে সে নিজের বিচক্ষণতা হারায়। শাশুড়িকে মুখে কোনো প্রতিউত্তর না করে ইশারায় না বুঝিয়ে মাথা নিচু করে নিজের রুমে চলে যায় অদ্রি। এটাই বুঝতে পারছে না শিমু কেন এরকমটা করছে। কি স্বার্থ এতে তার? শিমু অবিবাহিত, তাহলে কেন তার অদ্রি ও বিভানের সংসার ভাঙানোর চেষ্টায় উঠে পড়ে লেগেছে? শিমু তো কোনো অবিবাহিত ছেলেকে বিয়ে করতে পারে। তাহলে কি এসব রিমু ভাবির কারসাজি? রিমু ভাবি কোসমিন কালেও তাকে সহ্য করতে পারতো না। না, সে আর এসব নিতে পারছে না। কালকে রিপোর্ট দেখে সে সিদ্ধান্ত নেবে কি করবে। অদ্রি মাইন্ড ফ্রেশ করতে শাওয়ার নিয়ে আসরে নামাজটা আদায় করে অনেকক্ষণ ব্যালকানিতে বসে গ্রিলের ফাঁক দিয়ে বিস্তর রক্তিম অম্বে সূর্যের বিলীন হওয়া দেখতে লাগে। মাগরিবের নামাজ পড়ার পরে অদ্রি ঘুম দেয়। তার শাশুড়ি নামাজের পরে অদ্রিকে নিয়ে চা খাবে বলে ডাকতে আসে। এসে অদ্রিকে ঘুমন্ত অবস্থায় দেখে আর ডাকে না। রাত 9টা নাগাদ বিভান বাড়ি ফেরে। মায়ের সাথে ড্রয়িং রুমেই দেখা হয়ে যায়, তবে প্রতিদিনকার মতো অদ্রিকে দেখতে পায় না। নিজেদের রুমে যেয়ে অদ্রিকে এলোমেলো হয়ে শুয়ে থাকতে দেখে ঠোঁটে ফুটে ওঠে শুকনো হাসি। মেয়েটাকে এলোমেলো অবস্থায় তার কাছে বেশ লাগে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আদ্রিকে আলতো করে রাখ দেয়। বিভানের আদর মিশ্রিত ডাকে চোখ পিটপিট করে খোলে। এরপর উঠে বসে বলে, কখন এলে? সরি, আমি ঘুমিয়েছিলাম। অদ্রির কথায় বিভান আলতো হাসে। মেয়েটা খুব সরল, তার সরলতার কারণেই মা ও বউয়ের মাঝে সেই সম্প্রীতি বজায় রাখতে পারে। বিভান আশ্বস্ত ভঙ্গিতে বলে, তুমি সেই সকালে রান্না বান্না করে অফিসে যাও, এরপর অফিস, সারাক্ষণ প্রোডাকশন, ম্যানুফ্যাকচারের কাজগুলো শুকনোভাবে পর্যবেক্ষণ করো, যাতে বিন্দু পরিমাণেও ভুল না হয়। একটু ভুল হাজার হাজার মানুষের প্রাণ সংশয় কারণ হয়ে দাঁড়াবে। তারপর বাড়ি ফিরে রাতের জন্য হালকা কিছু রান্না করো। আর আজ একদিন একটু ঘুমোনোতে তোমাকে সরি ফিল করাতে হবে না। আদ্রি পাখি অদ্রির মনে যেন শীতল হাওয়া বয়ে যায়। বিভান সব সময় কেয়ারিং। সেদিন রাতে ওরা তিনজন প্রতিদিনকার মতো একসাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আবার সেই প্রতিদিনকার মতো ব্যস্ত রুটিন। অদ্রির কোম্পানি কিছু নিউ ড্রাগ নিয়ে কাজ করছে। নিউ ড্রাগটা জার্মানিতে ইনভেন্ট হয়েছে। অনেক এক্সপেন্সিভ এই ড্রাগের ফর্মুলা। এই ড্রাগটা নিয়ে কাজ করার জন্য কিছু রিসার্চার ও প্রোডাকশনের অফিসার লাগবে। ড্রাগটা যেহেতু এক্সপেন্সিভ, তাই প্রোডাকশন অফিসাররা এগিয়ে আসতে ভয় পাচ্ছেন। বেলা 11টায় অদ্রির অফিসের ঠিকানায় হসপিটাল থেকে পার্সেল আসে। পিয়ন এসে যখন পার্সেলটা দিয়ে যায়, তখন অদ্রির হৃৎপিণ্ডের গতি যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। কাঁপা কাঁপা হাতে পার্সেলটার ভেতর থেকে কালকের টেস্টের রিপোর্ট খোলার পর অদ্রির পুরো দুনিয়া যেন টলে পড়ল। চোখে সবকিছু যেন ডুবন্ত প্রায় লাগছে। রিপোর্টটাতে লেখা আছে অদ্রির জরায়ুতে পাম্প ফ্যালোপিয়ান টিউবের সিস্ট আছে, তাই বেবি কনসিভ হচ্ছে না। তবে সঠিক চিকিৎসা নিলে সুস্থ হওয়া সম্ভব। এতটুকুন পড়ার পর রিপোর্টটা অদ্রির হাত থেকে নিচে পড়ে যায়। নিজেকে ভারসাম্যহীন লাগছে অদ্রির। অদ্রি ভাবছে এই কথাটা যদি তার শাশুড়ি জানতে পারে তাহলে কি হবে। তাকে তো শিমু অনেকটা পরিবর্তন করেই ফেলেছে তার কান ভাঙানি দিয়ে। অদ্রি নিজের মনকে এবার শক্ত করে কিছু একটা ভাবে।
যে কোনো উপায়ে যা কিছু করে বিভান যে তার ভালোবাসা তার স্বামীকে একান্ত নিজের কাছে রাখার জন্য। কিছু একটা ভেবে এরপর অফিসে নিউ ড্রাগটার জন্য বসের কাছে যেয়ে বলে, স্যার আমি নিউ ড্রাগটা নিয়ে কাজ করতে ইচ্ছুক। আর ইউ শিওর অদ্রি? এটা অনেক রিস্কি প্রজেক্ট। তোমার থেকে উপরের পোস্টের সিনিয়র প্রোডাকশন অফিসাররা যেখানে এই ড্রাগ নিয়ে কাজ করতে আগ্রহী না, সেখানে তুমি কেন এত আগ্রহ দেখাচ্ছ? তাছাড়া আমি জার্মানি থেকে একজন রিসার্চার এবং প্রোডাকশন অফিসার আনার ব্যবস্থা করব ভাবছি। অদ্রির কথার পরিপ্রেক্ষিতে অফিসের বস অদ্রিকে বলে। কালক্ষেপণ না করে অদ্রি আবার বলে, ডোন্ট ওয়ারি স্যার, আই উইল হ্যান্ডেল। আমার বিশ্ববিদ্যালয়ের জীবনে আমি দায়িত্ব নিয়ে প্রজেক্ট রেডি করতাম বিভিন্ন ফার্মেসি সেমিনারের জন্য। ঠিক আছে অদ্রি, এই প্রজেক্টের জন্য তুমি ইন। বস এই কথা বলে চলে যেতে নিলে অদ্রি তাকে আটকিয়ে বলে, স্যার ইয়েস, আমি অফিসে আমার জবের সেকশন চেঞ্জ করার কথা বলেছিলাম 6 মাস আগে। আমার রিসার্চার হিসেবে কি নেওয়া যায়? আই অ্যাম সরি অদ্রি, রিসার্চার হিসেবে তোমায় তার জন্য নিউ রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। আই অ্যাম রেডি টু ফুলফিল, কিন্তু তুমি তো প্রোডাকশন অফিসার হিসেবে নিউ ড্রাগ প্রজেক্টে থাকছো। তাহলে? জি স্যার, আমি প্রোডাকশন অফিসার হিসেবে থাকব, তবে তার আগে আমি রিসার্চের রিকোয়ারমেন্টে ফুলফিল করব। অদ্রির বস অদ্রির কথার ধরন বুঝতে না পেরে বলে, তুমি এক্স্যাক্টলি কি করতে চাইছো? আমার সব সময় নিউ কিছু নিয়ে কাজ করতে ভালো লাগে। আমি এই প্রজেক্টের পর একজন প্রফেশনাল রিসার্চার হিসেবে জয়েন করতে চাই এবং এই প্রজেক্টে আমায় যেন রিসার্চ রিলেটেড কাজে রাখা হয়। অদ্রির বস শিওর হবার জন্য বলে, দ্যাট মিন্স তুমি চাও তোমাকে যেন রিসার্চের কাজে অল্প হলেও ইনভলভ রাখা হয়। হাসি ফোটে অদ্রির মুখে। জি স্যার, আপনি আমার উপরে ভরসা করে দেখতে পারেন। ওকে, অ্যাজ ইউর উইশ। তুমি প্রোডাকশন অফিসার হয়েও রিসার্চের কাজে ইনভলভ থাকবে। বস চলে যেতে নিয়েও আবার বলে, মাস্ট বি শিওর, ডোন্ট লুজ মাই এক্সপেকটেশনস। তুমি আমার ছোট বোনের মতো এবং আমি জানি তুমি কিছু ভেবেই বলেছ। আমি তোমার উপরে ভরসা করতে পারি। বস চলে যায় আর আদ্রির মুখে ফুটে ওঠে রহস্যময় হাসি। অদ্রি স্বগোক্তি করে আপন মনে বলে, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, শেষবারে আমি তোমার বধিব পরাণ। হেসে উঠে চলে যায় নিজের কাজে। সেদিন বাসায় কি আগের মতো থাকতে লাগে। অদ্রি কাউকেই কিছু জানায়নি এই ব্যাপারে। তাছাড়া বিভান এখনো বাচ্চা নেওয়া বিষয়ে কোনো কথা বলেনি। তবে এখন বলেনি তো কি হয়েছে, ভবিষ্যতে বলবে না তার কি গ্যারেন্টি। তবে অদ্রি আস্তে আস্তে সবকিছু নিজ কন্ট্রোলে নিয়ে আসছে এবং অতি দ্রুত সে নিজের নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাবে। অদ্রির জরায়ু সিস্টটা ফলোপিয়ান টিউবের একটু ভেতরের দিকে, তাই সময়টা একটু বেশি লাগবে। তবে হতাশ হবার কিছু নেই, এই বিষয়টা অদ্রি নিজেও জানে। ডাক্তারের পরামর্শ মোতাবেক সে মেডিসিন নিচ্ছে এবং বিয়ের পর যে কিছুটা ওজন বেড়ে গিয়েছিল সেটাকে কমানোর চেষ্টায় আছে। এদিকে শিমু কিছুদিন পর পর আসে আর বিভানের মায়ের কানে একথা সে কথা তোলে। বিভানের মা মাঝে মাঝে বিরক্ত হয়ে অদ্রিকে কথা শোনায়। অদ্রি বুঝতে পারছে যে শিমু তার অদ্রির স্নেহময়ী শাশুড়ির মনে তার অদ্রির জন্য তিক্ততা ও বিষ ভরে দিচ্ছে। এসব জানার পরেও অদ্রি চুপ করে আছে, কারণ সে সঠিক সময়ের অপেক্ষায় অপেক্ষমান। অদ্রি কোনো কাঁচা কাজ করে না। ফার্মেসি নিয়ে তার পড়াশোনার মূল উদ্দেশ্য ছিল সায়েন্টিস্ট হওয়া। অদ্রি সায়েন্টিস্ট হয়ে এমন কিছু নিয়ে রিসার্চ করতে চায় যা তাকে সাফল্য ধার প্রান্তে নিয়ে যাবে। হসপিটাল থেকে রিপোর্ট পাওয়ার 3 মাস অতিক্রম করে ফেলেছে। এখন অদ্রি ও বিভানের বিয়ের 2 বছর 2 মাস চলছে। অদ্রি নিউ প্রজেক্টের কাজে খুব মনোযোগ দিয়ে করে। কোনো রকম ভুল সে করতে নারাজ। এই নিউ ড্রাগটাই নির্ধারণ করবে অদ্রির পরিকল্পনার বাস্তবায়ন। ইদানিং শাশুড়ির বাচ্চা নিয়ে কথাবার্তা যেন বেড়েই চলেছে। অদ্রি জানে এটা স্বাভাবিক, সব সংসারে শাশুড়ি বাচ্চার জন্য বলতে থাকে, বিয়ের কিছু সময় পর থেকেই। সেদিক দিয়ে অদ্রির শাশুড়ি অনেকটাই সহনশীল। শিমু ও রিমুর কুচক্রের কারণে তার শাশুড়ি দিন দিন অসহনশীল হয়ে যাচ্ছে। যে শাশুড়ি এতদিন অদ্রিকে মেয়ের মতো দেখতো, ভালোবাসতো, আজ সেই শাশুড়ি তাকে ছেলের বইয়ের অন্যথায় কিছু ভাবতে পারছে না। অদ্রি জানে রিমু ভাবির সম্পত্তির প্রতি লোভ বেশি। সম্পত্তির লোভের কারণে নিজের কুয়ো সেচে বেড়ানোর বোনের সাথে দেবরের বিয়ে দিতে উঠে পড়ে লেগেছিল। শেষ পর্যন্ত সফল হয়নি, তবে বিয়ে দিতে সফল না হলেও এখন ঘর ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর বড় ভাই, সে তো বউ যা বলে সব সত্য মানে। এক কথায় তার বউ তাকেও তাদের একমাত্র ছেলে রিহাবকে ছেড়ে চলে যাবার ভয় দেখায়। যদি তার রিমুর বিরুদ্ধে কিছু বলে তো বড় ভাই জানেও না যে তার বউ ও শালি মিলে কি ষড়যন্ত্র করছে। মা ও ছোট ভাইয়ের সাথে যোগাযোগ তো আছেই এবং কোনো উৎসব মুখর পরিবেশে সে নিজের স্ত্রী ও ছেলেকে নিয়ে মা ও ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রীর সাথেই পালন করতে আসে। অদ্রি আইসোলেটেড ল্যাবে দাঁড়িয়ে কেমিক্যাল মিক্স করছে। 2 মাস হলো সে একই কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে জয়েন করেছে।
তবে এই ড্রাগটার জন্য সে স্পেশালি হায়ার অথরিটির থেকে পারমিশন নিয়েছে, যাতে তাকে প্রোডাকশন অফিসার থেকে রিমুভ না করে। পারিশ্রমিক সে প্রোডাকশন অফিসারের মতোই নেবে যতদিন না ড্রাগটা মার্কেটে আসছে। কেমিক্যাল মিক্স করার সময় অদ্রি এক দৃষ্টিতে তাকিয়ে আছে কেমিক্যালের যে রিয়াকশন হচ্ছে সেটার দিকে। অদ্রির চাহনি খুব শান্ত, যাকে বলে হিম শীতল দৃষ্টি। কিছু মানুষ ঠান্ডা মাথায় কাজ করে, আর তারাই তাদের লক্ষ্যে বিনা বাধায় পৌঁছায়। সেরকম মানুষের কাতারে অদ্রি নিজেও পড়ে। শীতল মস্তিষ্কের মানুষরা ভয়ঙ্কর হয়, কিন্তু বাহির থেকে তাদের দেখলে সাদা মাটাই মনে হয়। এরা কোনো কাজ করে যদি স্বেচ্ছায় কোনো নিশা না ছাড়ে, তাহলে তাহলে তাদের ধরা যায় না। তারা তখনই ধরা পড়ে যখন তারা অনেক বড় প্রতারণার শিকার হয়। শীতল মস্তিষ্কের মানুষদেরকে লাই ডিটেক্টর টেস্টের মাধ্যমেও ধরা যায় না, কারণ ওসব মানুষ নিজেদের মাথায় আগে থেকে সবকিছু গুছিয়ে রাখে। সাধারণ মানুষ যেমন মিথ্যা বলতে গেলে চোখে চোখ রাখতে পারে না, হাতের আঙুল খুঁড়তে থাকে বা কোনো কাজ করতে থাকে শুধুমাত্র যাতে সত্য ধরা না পড়ে তার জন্য। শীতল মস্তিষ্কের মানুষও এমন মাইন্ড ড্রাইভারের মতো কাজ করে মিথ্যে বলার সময়, তবে সেটা কাউকে বুঝতে দেয় না। এরা অনেক সময় সাইকো বা পাগল হয়ে যায় আর নিজ থেকে আত্মসমর্পণ করে। এদের ওই রকম পরিণতির কারণ হয় অতিরিক্ত সিক্রেট নিজের মস্তিষ্কে জায়গা দেওয়ার কারণে, এবং হিউম্যান সাইকোলজি মোতাবেক এরা অনেক সময় অতিরিক্ত ক্রাইম করে, নিজের কাছে শেষ পর্যন্ত নিজেকে শেষ করার পরিকল্পনা করে। অদ্রি টেস্ট টিউবে কেমিক্যালটা রহস্যময়ভাবে দেখছে। এই কেমিক্যালটা তার তুরুপের তাস হিসেবে কাজ করবে। ইট উইল ডিসাইড হার ফিউচার অ্যান্ড হার লাভ। হঠাৎ কারো তুড়ি বাজানোর শব্দে ধ্যান ভাঙে অদ্রির। টেস্ট টিউবটা হাত থেকে রেখে দেয় সুরক্ষিত জায়গায়। অদ্রির কলিগ অদ্রিকে বলে, তো মিসেস অদ্রি, কি ভাবছেন হাতে টেস্ট টিউব নিয়ে? আলতো রহস্যময় হাসে অদ্রি, তারপর জবাব দেয়, কিছু না জাবির ভাই। অদ্রির কলিগ সামান্য রসিকতার সুরে বলে, কিছু না বললেই হলো? আপনি যেভাবে তাকিয়েছিলেন দেখে মনে হচ্ছিল আপনি নিউ ড্রাগটা কারো উপর অ্যাপ্লাই করার কথা ভাবছেন। জাবিরের কথায় একটুও বিচলিত হলো না অদ্রি, বরং মুচকি হেসে বলল, আপনি দেখে বুঝে গেলেন আমিও ভাবছি কার উপর এটা অ্যাপ্লাই করা যায়। জাবিরের মুখ দেখে অদ্রির মনে হলো জাবির সামান্য ভয় পেয়ে গেছে। হাসলো অদ্রি, এরপর আবার নিজের কাজে মন দিল। জাবির স্বভাবত ভীতু, সেই ড্রাগটা নিয়ে রিসার্চ করতে চায়নি, কারণ সে এখনো বিয়ে করেনি। ড্রাগটা যেহেতু পুরুষদের পুরুষত্ব কিছু নির্দিষ্ট সময়ের জন্য অকার্যকর করার জন্য। এই ড্রাগটা কোনো পুরুষের শরীরে ইনজেক্ট করলে বা কোনোভাবে শরীরে প্রবেশ করালে সেই পুরুষ একটা নির্দিষ্ট সময়ের জন্য নিজের সিমেন দ্বারা কোনো নারীকে প্রেগনেন্ট করতে পারবে না। জাবির বসকে সবার সামনে বলেছিল সে অন্য ড্রাগের প্রজেক্টে যেতে চায়, তবে বস রাজি হয়নি, কারণ জাবির একজন ভালো রিসার্চার। জাবির ভীতু কণ্ঠে অদ্রিকে প্রশ্ন করে, আর ইউ সিরিয়াস অদ্রি? আপনি কি সত্যি সত্যি কারো উপরে ড্রাগটা প্রয়োগ করার কথা ভাবছেন? অদ্রি এবার খিলখিল করে হেসে ফেলে। অদ্রির হাসি দেখে জাবিরের মুখটা পাংশুটে হয়ে গেছে। এটা অদ্রি খেয়াল করছে। অদ্রি হাসি থামিয়ে ঠোঁট সামান্য কামড়িয়ে বলে, ইয়েস, আই অ্যাম সিরিয়াস। আমি এটা অবশ্যই কারো উপরে প্রয়োগ করব। জাবির তোতলানো স্বরে বলল, কার উপর? মুচকি হেসে অদ্রি বলে, আমার হাজবেন্ডের উপর। জাবির বেকুবের মতো মুখ বানিয়ে অদ্রির মুখ পানে তাকিয়ে আছে। তারপর সে হড়বড়িয়ে বলে, কি বলছেন আপনি? আপনি আপনার হাজবেন্ডের উপর এটা কেন প্রয়োগ করবেন? তাছাড়া আপনাদের এখনো বেবি হয়নি। আপনি জানেন তো যে এটা শরীরে প্রবেশ করার পর নির্দিষ্ট সময় কার্যকর থাকে, এবং সেই নির্দিষ্ট সময়ের আগে অবশ্যই এর অ্যান্টিডট শরীরে প্রবেশ করাতে হয়, না হলে সেই পুরুষ সারা জীবনের মতো তার সক্ষমতা হারাবে। জাবিরের প্রতিটা কথা অদ্রি মুখে হাসি ঝুলিয়ে রেখে শুনছে, এবং এই হাসি দেখেই যেন জাবিরের শরীর হিম হবার উপক্রম। অদ্রির কাছে অন্তত তাই মনে হলো। অদ্রি এবার ভাবলো জাবিরের ভয় আর বাড়ানো ঠিক হবে না, তাই সে কথা কাটাতে বলে, কুল ডাউন জাবির ভাই, আমি তো আপনার সাথে রসিকতা করছিলাম, আর আপনি কি না সিরিয়াসলি নিয়ে নিলেন। জাবির যেন হাঁপ ছেড়ে বাঁচে, তারপর তটস্থ করার মতো সুরে বলে, এরকম মজা করবেন না মিসেস অদ্রি। আপনার বলার ধরনে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। অদ্রি ভাবলেশীন ভাবে বলে, আমি তো প্রথমে বলেছিলাম যে আমি কিছু ভাবছি না, কিন্তু আপনিই তো কথাটাকে পেঁচালেন, তাই আমিও একটু পেঁচালাম আর কি। আমি কি করে জানবো যে আপনি এইভাবে ভয়ঙ্কর মজা করবেন? জানলে আমি বলতাম না। অদ্রির কথার বিপরীতে জাবির বলে। অদ্রি এবার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমি আমার হাজবেন্ডকে মাত্রাতিরিক্ত ভালোবাসি, এবং সে নিজেও আমাকে ভালোবাসে। তাহলে আমি কেন তাকে ড্রাগ ইনজেক্ট বা তার শরীরে প্রবেশ করাবো? আপনিও না জাবির ভাই, মজা করে বলা কথা বোঝেন না। অদ্রি আবার মুখে রহস্যময়ী হাসি টেনে বলে, জাবির ভাই, আপনি কি জানেন এই ড্রাগটার ইফেক্টে কিছু হলে তা মেডিকেল টেস্টের মাধ্যমে বোঝা যায় না, একদম প্রাকৃতিকভাবে হয়েছে বলে মনে হয়। জাবির ঘামতে থাকে অদ্রির কথায়।
জাবির আর কথা না বাড়িয়ে চলে যায় সেখান থেকে নিজের কাজে। অদ্রি মনে মনে বলে, আমি বাধ্য কাজটা করতে, নিজের মানুষকে নিজের কাছে রাখবার জন্য। তাছাড়া এই ড্রাগটা আমি বিভানকে দেব এবং মেয়াদ শেষ হবার আগেই অ্যান্টিডট দিয়ে দেব। তাহলে শিমু ও রিমু ভাবির পরিকল্পনা বাস্তবায়ন হবে না। বাট আই কান্ট লুজ বিভান। হি উইল বি মাইন ফর এভার অ্যাট এনি কস্ট। এরপর দিন অদ্রি ইচ্ছে করে অফিসে যায়নি। ছুটি নিয়েছে বসের থেকে। অদ্রি ছুটা বুয়া বলেছে। শিমু সপ্তাহে 2 দিন আসে, সোমবার ও বৃহস্পতিবার। আজকে সোমবার, তাই অদ্রি দেখতে চায় শিমুর ব্যবহার। ঠিক বেলা 12টায় কলিং বেল বাজে আর অদ্রি বুয়া বা তার শাশুড়িকে দরজা খুলতে উঠতে না দিয়ে নিজে গিয়ে দরজা খুলে দেয়। অদ্রি দরজা হাসি মুখে খোলে, কিন্তু অপর পাশের মানুষটা হয়তো অদ্রিকে এই সময় আশা করেনি, তাই তার মুখশ্রী অন্ধকার হয়ে গেল। শিমু কি পরিকল্পনা নিয়ে এসেছিল তা আজকে অদ্রি কিছুতেই সফল হতে দেবে না। অদ্রি শিমুর সাথে গল্প জুড়ে দিয়ে বসেছে। অদ্রির শাশুড়ি সেও হাসি মুখে ওদের সাথে কথা বলছে, কিন্তু শিমু সে বারবার উসকুস করছে অদ্রির শাশুড়িকে একটু একা পাওয়ার জন্য। অদ্রি তো অদ্রি, সে আজকে বুয়াকে সব বুঝিয়ে দিয়েছে যাতে তাকে সাহায্য করে। দুপুরের খাবার খেয়ে অদ্রির শাশুড়ি নিজের রুমে ঘুমোতে চলে যায়। শিমু সেটা দেখে নিজেও যেতে নাই, কিন্তু তখনই তার পথ রোধ করে দাঁড়ায় অদ্রি। অদ্রি শিমুকে হাসি মুখে বলে, শিমু চলো না আর একটু গল্প করি। রিমু ভাবি থাকলে তার সাথে গল্প করতে পারতাম, কিন্তু এখন নিজের জীবনটাকে রোবটের মতো লাগে। সারাদিন অফিস করে রাতেই একটু সময় পাই, আর সেটা বিভানের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করি। গার্লস টপিকে তো এখন কথাই হয় না কারোর সাথে। আজ অনেক দিন পর কাউকে পেয়েছি, চলো ছাদে যাই। কথাগুলো বলে অদ্রি ছাদের উদ্দেশ্য পা বাড়ায়। অজ্ঞতা শিমুকেও অদ্রির সাথে যেতে হয়। অদ্রি ও বিভানের বিয়ের 2.5 বছর হয়েছে। অদ্রির শাশুড়ি বিভানকেও বাচ্চা নেওয়ার কথা বলেছে 2-3 বার। তাই বিভান ভাবলো আজকে অদ্রিকে বলবে বাচ্চা নেওয়ার কথা। অনেক তো সময় হলো, বিভান ও অদ্রি দুজনেই এখন নিজের ক্যারিয়ারে সাকসেসফুল। 1 সপ্তাহ আগে অদ্রির নিউ ড্রাগ প্রজেক্ট সাকসেসফুলি শেষ হয়েছে। তবে ড্রাগটা এখনই বাজারজাত করবে না। আগের অ্যান্টিডোট জার্মানি থেকে আনানো হবে। রাতের বেলা বিভান অদ্রিকে জড়িয়ে ধরে বিছানার বোর্ডের সাথে হেলান দিয়ে বসে আছে। অদ্রি চুপ করে স্বামীর বুকে মাথা রেখে বসে আছে। কিছু সময় অতিবাহিত হবার পর বিভান বলে, অদ্রি পাখি, তোমাকে একটা কথা বলবো, বলো। এতে অনুমতি নেওয়ার কি আছে বিভান? না আসলে মা বলছিল আমাদের এখন বাচ্চা নেওয়া উচিত। ও, তুমি কিছু বলবে না? বলবো তো, তাহলে বলো। শুধু কি মা বলেছে নাকি তুমিও? মায়েরটা মা আমায় বলেছেন, এখন তুমি তোমারটা বলো। বিভান বুক ভরে শ্বাস নেয় আর অদ্রি বিভানের বুক থেকে মাথা উঁচিয়ে বিভানের মুখের দিকে তাকিয়ে আছে। বিভান বলে, আমারও মনে হয় এখন বাচ্চা নেওয়া ভালো হবে। বিভানের কথায় অদ্রি প্রতি উত্তর করে না। অদ্রির রেসপন্স না পেয়ে বিভান বলে, কিছু বলছো না যে? অদ্রি বলে, কি বলবো, বাচ্চা আসলে অবশ্যই নেব। বিভান বুঝলো না অদ্রির কথা, তবে সে আজ তার প্রিয়তমাকে কাছে পেতে চায়। প্রিয়তমার ভালোবাসায় সিক্ত করতে চায় নিজেকে। অদ্রি বাধা দেয় না বিভানকে। অদ্রি নিজেও ডুবে যায় তার প্রাণ পুরুষের ভালোবাসায়। তবে সে তার পরিকল্পনা কালকে থেকে শুরু করবে। আজকে স্বামীর ভালোবাসায় সিক্ত হবে। সময় নদীর স্রোতের মতোই বহমান। সময়ের সাথে ঘটে অনেক অনাকাঙ্ক্ষিত উত্থান পতন। ঠিক তেমনি বিভান ও অদ্রির জীবনে চলছে কিছু দুঃসময়। বিভান অদ্রিকে বাচ্চার কথা বলার প্রায় 3 মাস হয়ে গেছে। অদ্রি এখনো কনসিভ করেনি। এদিকে বিভানের মা অনবরত বাচ্চার কথা বলে বলে মুখের ফেনা তুলে ফেলেছে। তাছাড়া ওনার এরকম বাচ্চার জন্য অধৈর্য হবার কারণটা সত্যি বলতে পুরোপুরি ভুল নয়। বিভান ও অদ্রির বিয়ের 3 বছর প্রায় হতে চলল, এবং বিভান সেদিন তার মাকে আশ্বাস দিয়েছে তারা জলদি বাচ্চা নেওয়ার প্ল্যান করছে। বিভানের মা একদিকে ছেলের কথায় আশায় আছে, আর একদিকে শিমোর প্রতিনিয়ত উস্কানিমূলক পরামর্শ। অদ্রি আবার বাসায় 2 জায়গায় সিক্রেট ক্যামেরা ফিট করেছে, সাথে কিছু মাইক্রোচিপ। এই সিক্রেট ক্যামেরা রেকর্ডিং অদ্রি অফিস থেকে ফেরার পথে দেখে, এবং বাসায় এসে বিভান না ফেরার আগ পর্যন্ত দেখে। সিক্রেট ক্যামেরা ড্রয়িং রুমে এবং বিভানের মায়ের রুমে লাগানো, আর মাইক্রোচিপ আরও কয়েকটা জায়গায় এক্সট্রা লাগানো আছে। এসবের বদৌলতে অদ্রি জানতে পারে বাড়িতে কি হচ্ছে। অদ্রি আবারও ডাক্তারের কাছে গেছে চেক আপ করে। ডাক্তার বলল, মিসেস অদ্রি, আপনি কিছুটা রিকভার করেছেন, তবে অনেক স্লোভাবে। সিসটা ক্রমশ ছোট হচ্ছে। আল্লাহ চাইলে আর 3 মাস পর কনসিভ করতে পারবেন, যদি আপনারা কোনো প্রিকশন না নিন তবে। কিন্তু আমি বলবো আপনারা যখন এত সময় অপেক্ষা করেছেন তাহলে আরও কয়েক মাস অপেক্ষা করুন। জি ডক্টর, আমি অপেক্ষা করব। বাই দা ওয়ে মিসেস অদ্রি, আপনি আগেরবারও একা এসেছেন এবং এবারও একা আসলেন, আপনার হাজবেন্ড কোথায়? অদ্রি ডক্টরের কথায় মেরে যায়। কি জবাব দেবে সে তো বিভানকে জানায়নি এই ব্যাপারে কিছু। অদ্রির জবাব না পেয়ে ডক্টর আবার বলে, আপনার হাজবেন্ডকে আমার এই বিষয়ে জানানো প্রয়োজন। হাজবেন্ড বা বাড়ির কাউকে নেক্সট অ্যাপয়েন্টমেন্টে নিয়ে আসবেন।
আমরা রোগীকে তার রোগ সম্পর্কিত অবগত করতে চাই না, কারণ এতে রোগী অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়ে। জি ডক্টর, পরের বার থেকে কাউকে সাথে করে নিয়ে আসবো। ঠিক আছে, আর ওষুধগুলো ঠিক মতো খাবেন। অদ্রি ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসে। অদ্রি নিজের মনে দীর্ঘশ্বাস লুকাতে ব্যস্ত, আর এদিকে কেউ একজন অদ্রিকে গাইনি বিভাগ থেকে বের হতে দেখে ফেলেছে। আর সেই মানুষটা ভাগ্য করে রিমু। রিমু দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট, তাই সে ডাক্তারের কাছে এসেছে চেক আপ করাতে। রিমুর সাথে অবশ্য তার স্বামী বিভানের বড় ভাই ইভান এসেছে। ইভান একটা জরুরি কল আসার কারণে হসপিটালের ভেতরে ওয়েটিং রুমে রিমুকে ও রিহাবকে রেখে বাহিরে গেছে। ইভান অদ্রিকে দেখেনি। এমনকি অদ্রি হসপিটাল থেকে বের হচ্ছে আর ইভান ভেতরে ঢুকছে, তারপরেও না অদ্রি খেয়াল করেছে আর না ইভান। রিমু অদ্রিকে যেই ডাক্তারের চেম্বার থেকে বের হতে দেখেছে, সে নিজেও সেই ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। রিমু যেন হাতির পা দেখে ফেলেছে, সে এবার ধামাকা করবেই। রিমু জানে তার শাশুড়ি অদ্রির উপর নারাজ। আরও 2 দিন আগে সে রিমুর দ্বিতীয়বার প্রেগনেন্সির কথা শুনে অনেক খুশি হয়েছেন, এবং সেই সাথে রিমুর সাথে ফোনে কথা বলা অবস্থায় অদ্রিকে কিছু কটু কথা শুনিয়েছেন। তাহলে এত বড় একটা সুযোগ তার হাতে এসেছে, সে কি সেটা ছেড়ে দেবে? অদ্রি বাড়িতে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নেয়, তারপরে রান্নাঘরে যায় দুপুরের খাবার বানাতে। অদ্রি আজকে অফিসে যায়নি, আসলে শরীর খারাপ, সাথে মন খারাপ, তাই সে আজ ছুটি নিয়েছে। ছুটি যেহেতু নিয়েছে তাই ডাক্তারের কাছ থেকেও চেক আপ করে আসলো। দুপুরে রান্না প্রায় শেষ, আজকে আবার ইভান ভাই আর রিমু ভাবিও রিহাব আসবে। হঠাৎ কলিং বেলের শব্দে অদ্রি গ্যাস অফ করে দরজা খুলতে যায়। দরজা খুলে অপর পাশে ভাসুর ভাসুরের বউ তাদের ছেলেকে দেখে অদ্রির মুখে হাসি ফুটে ওঠে। অদ্রি তাদের সালাম দিলে ইভান খুব হাসি মুখে সালামের জবাব দেয়, কিন্তু রিমু মুখ ভেঙচি দিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। অদ্রি রিমুর ব্যবহারকে পাত্তা না দিয়ে রিহাবকে হাতে ধরে নিয়ে বসার রুমে যায়। ইভান যেয়ে তার মাকে সালাম দেয়। অদ্রি ওদেরকে বসতে বলে শরবত আনতে যায়। অদ্রি শরবত এনে সোফার সামনে টেবিলে রাখলে তখনই রিহাব তার কাকিমণির কোলে চড়ে বসে। রিহাব মাত্র 5 বছরের। রিহাব তার বাবার মতোই হয়েছে। রিহাবকে অদ্রির কোলে যেতে দেখে হয়তো রিমুর ভালো লাগেনি, তাই সে বাঁকা চোখে অদ্রির দিকে তাকিয়ে আছে। অদ্রি এসব ঠিকই লক্ষ্য করেছে। তাছাড়া রিমু এই বাড়িতে আসবে আর তার শাশুড়ির কান ভাঙাবে না, তা তো আর হয় না। দুপুরের একটু আগে বিভানও অফিস থেকে ছুটি নিয়ে চলে এসেছে। আজকে পুরো পরিবার একসাথে। বিভান এসে থেকে রিহাবের সাথে খেলছে। ওদের দেখে মনে হচ্ছে না ওরা চাচা ভাতিজা, দেখে মনে হচ্ছে বাপ ছেলে। এসব দেখে অদ্রির মনে অনুশোচনা হলেও তার কিছু করার নেই। সে বাধ্য এসব করতে। অদ্রি কখনোই বিভানকে ছাড়তে পারবে না। আর ডাক্তার তো বলেছে সুস্থ হচ্ছে সে, প্রায় 9-10 মাস যাবৎ সে চিকিৎসা নিচ্ছে এবং অনেকটা ইমপ্রুভ হয়েছে। দুপুরের খাবারের পর্ব শেষ হবার পর রিমু এমন একটা কথা বলল যে সবাই স্তব্ধ হয়ে গেছে। রিমুর হাতে অদ্রির রিপোর্ট। অদ্রি সেটা দেখে অবাক, কারণ কোনো হসপিটাল অনুমতি ও প্রমাণ ব্যতীত কারো রিপোর্ট অন্য কাউকে দেয় না। তাহলে রিমু পেল কোথা থেকে? রিমু হয়তো অদ্রির হাবভাবে অবাক হওয়াটা বুঝতে পেরেছে, তাই রিমু বলে, আমি আজকে হসপিটালে যখন চেক আপ করাতে গেলাম তখন অদ্রিকে দেখলাম ডাক্তারের চেম্বার থেকে বের হলো। আর তাই ডক্টর ও নার্সদের বাড়ির লোক বলার পরেও অনেকবার তাদেরকে বলার পরে আমাকে রিপোর্ট দিল। আজকে যদি রিপোর্টটা হাতে না পেতাম তাহলে তো জানতেই পারতাম না যে অদ্রি মা হতে পারবে না। রিমুর কথায় বিভান নিষ্পলকভাবে অদ্রির দিকে তাকিয়ে আছে। বিভান জানে না আজকে কি ঘটতে চলেছে, তবে এটুকু বুঝতে পেরেছে আজকে তার বড় ভাবি কোনো ক্রমে ক্ষান্ত হবে না। বড় ভাবি আজকে কোমর বেঁধে নেমেছে অদ্রিকে অপমান করে কষ্ট দিতে। তাছাড়া বিভানের মা, সে তো তার ছোট ছেলের ঘরে নাতি নাতনি দেখার জন্য উদগ্রীব হয়ে আছে। মাকে কিভাবে বোঝাবে বিভান? সে তো নিজেকেই সামলাতে পারছে না। বিভান সেদিন অদ্রিকে বাচ্চা নেওয়ার কথা বলছিল তার মায়ের কথায়, না হলে অদ্রিকে সে বাচ্চার কথা বলতো কি না তা সে জানে না। বিভান বাচ্চা নিতে চায় না বিষয়টা এমন না। বিভান বাচ্চা নিতে চায়, তবে ভয় হয় 2 ধরনের। প্রথম ভয়, বিভান স্বচক্ষে দেখেছে তার বড় ভাবিকে। তার বড় ভাবি রিহাবের জন্মের পর থেকে কেমন যেন বদলে যেতে শুরু করেছিল। বড় ভাবি রিমু রিহাবের জন্মের আগে মায়ের সাথে সাহায্য করত, মাকে অনেকটাই মেনে চলতো, তবে রিহাবের জন্মের পর থেকে যেন মাকে মানতেই চায় না। এমনকি বড় ভাইকেও সবসময় চুপ করিয়ে রাখে। সারা জীবন তার মা 3 ছেলে মেয়েকে আদর ও আদব দিয়ে মানুষ করেছে, কখনো যেন কারোর সাথে অন্যায় না করে। কিন্তু সে নিজে কি পেল? শেষ বয়সে এসে বড় ছেলের বইয়ের অবহেলা। অদ্রি কখনো মায়ের মুখের উপরে কিছু বলেনি, কারণ অদ্রিকে বিভান বিয়ের আগেই বলে দিয়েছে যেন তার মাকে তার বড় ভাবি যেমনটা ট্রিট করে সে মানে আদ্রি যেন এরকমটা না করে। অদ্রি ওই সময় বলেছিল, তোমার মা মানে আমারও মা, আমি কেন তাকে অন্য চোখে দেখব? তাকে আমি আমার মায়ের মতোই ভালোবাসবো যদি সে আমাকে মেয়ে ভাবতে পারে। বিভান সেদিন হেসেছিল তৃপ্তির হাসি।
হ্যাঁ, সে পেরেছে একটা সঠিক মেয়েকে নিজের জীবন সঙ্গিনী বেছে নিতে। দ্বিতীয় ভয়, অনেকের প্রেগন্যান্সিতে কমপ্লিকেশন থাকে। যদি অদৃঢ় কমপ্লিকেশন হয় তো ওই সময় যদি মা ও বাচ্চাকে যে কোনো একজনকে বেছে নিতে বলে, তাহলে বিভান কি করবে? আর আজ যখন বিভান জানতে পারলো অদ্রি মা হতে পারবে না, তখন সে কি করবে? বিভান জানে তার মা ইদানিং কয়েক মাস যাবৎ অদ্রিকে বাচ্চা নেওয়া নিয়ে অনেক কথা বলেছে। অদ্রি তাও তার মানে বিভানের মায়ের উপরে একটা কথাও বলেনি। বিভান বুঝতে পারতো অদ্রির মন খারাপ, কিন্তু সে কি করবে? তাও অদ্রির মন ভালো করার জন্য যা লাগে তাই করত। হঠাৎ আবার রিমু ভাবির কথায় নীরবতার পতন ঘটে। রিমু ভাবি বলে, একটা বাজা মেয়েকে আমাদের বিভানের গলায় ঝুলিয়ে দিয়েছে এই মেয়ের পরিবার। বিভান এতক্ষণ যাবৎ তার স্ত্রীকে ইশারাতে থামতে বলেছিল, কিন্তু এখন মা, ছোট ভাই ও ভাইয়ের বউয়ের মুখের দিকে তাকিয়ে রিমুকে একটা ধমক দেয়, চুপ করো রিমু, তোমাকে কতক্ষণ যাবৎ বোঝাচ্ছিলাম যে এগুলো বলো না, কিন্তু তুমি তাও বলে যাচ্ছ কেন? আমি চুপ করব কেন? এই মেয়েটা মা হতে পারবে না তো এটা কি আমার দোষ? এই মেয়েটার জন্য আমার বোনকে মুখের উপরে অপমান করেছে বিভান। এই মেয়েটার থেকে আমার বোন কোন অংশে কম? ইভান যেন রিমুর কথার কোনো তালগোল পাচ্ছে না, তাই বলে, এখানে তোমার বোন কেন আসছে রিমু? আমরা সবাই জানি বিভান অদ্রিকে বিয়ের 3 বছর আগে থেকেই ভালোবাসতো। আর তখনও তোমার সাথে আমার বিয়ে হয়নি, আর না তোমাকে বা তোমার বোনকে আমরা দুই ভাই চিনতাম। রিমু হয়তো খেপে যায়, তাই ইভানকে বলে, ওহো, এখন তুমিও এই মেয়েটার পক্ষ নেবে? তোমার মা ভাই কি কম ছিল যে এখন তুমিও? ইভান বুঝতে পারছে না রিমুকে সে কিভাবে বলে বোঝাবে। এর মধ্যেই তাদের মা বলে ওঠে, তোমরা সবাই একটু থামো। আর ছোট বৌমা, তুমি আমাদের এই বিষয়ে জানাওনি কেন? শাশুড়ির কথায় রিমু চুপ করে গেলেও মনে মনে সে যে খুশি তা তার হাব ভাবে লক্ষণীয়। অদ্রি লম্বা শ্বাস নেয়, তারপর বলে, মা, ডাক্তার আমাকে সরাসরি বলেনি যে আমি মা হতে পারবো না। ডাক্তার বলেছে আমার বাম ফলিপিয়ান টিউবে সিস্ট আছে এবং সেটা অপসারণ সম্ভব নিয়মিত মেডিকেশনের মাধ্যমে। আমি 9 মাস যাবৎ মেডিসিন নিচ্ছি এবং আজকে ডাক্তার বলেছে আর 3 মাস পর আমি বেবি কনসিভ করতে পারবো। তবে আরও কয়েক মাস যদি অপেক্ষা করি তবে ভালো। আপনাদের বলিনি যাতে আপনারা টেনশন না করেন, তার জন্য আমি সরি। অদ্রি কথাটা বলে চুপ হয়ে যায়। বিভান যেন অদ্রির কথা নিজের জান ফিরে পায়, কারণ তার মনে ভয় হচ্ছিল যদি তার মা অদ্রিকে ছেড়ে দিতে বলে। সে তো অদ্রিকে ভালোবাসে, তার মনে অদ্রির জায়গায় অদ্রি আর তার মায়ের জায়গায় মা। অদ্রির কথায় তার শাশুড়ি আর কিছু বলে না, তবে রিমু, তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে রাগে কটমট করছে। আর অদ্রি সেই হাবভাব দেখে মনে মনে আওড়ায়, তুমি চলো ডালে ডালে তো আমি চলি পাতায় পাতায়। এরপর মনে মনেই বলে ওঠে, রিমু ভাবি, আপনার প্রতিটা চালের জন্য আমার কাছে তা কাটার জন্য চাল রেডি। দেখি আর কি করতে পারেন। অদ্রির শাশুড়ি তার বড় ছেলে ও ছেলের বউকে বলে, তোমরা না হয় এখন এই বাড়িতে চলে এসো যতদিন না পর্যন্ত বৌমার ডেলিভারি হয়। রিমু তো মহা খুশি, অন্তত তার মুখ দেখে তাই মনে হচ্ছে। রিমু খুশিতে ডগমগ হয়ে কিছু বলতে নেবে তার আগে ইভান বলে, না মা, আমরা আর আসবো না। রিমু তো আলাদা বাসা নিয়েছে নিজের মতো করে থাকতে, আর অদ্রির সাথে ওর জমে না বলেই। তাছাড়া সত্যি বলতে রিমু এমনিতেই অদ্রির সাথে বিয়ের পর থেকে ভালোভাবে কথা বলেনি। আর এখন তো রিমু অদ্রিকে প্রতিনিয়ত কথা শোনাতে ছাড় দেবে না। আমি তো রিমুকে চিনি, সে এখানে আসলে পরিবারে অশান্তি ছাড়া আর কিছুই হবে না। রিমু সারাদিন বসে থাকবে অদ্রির দোষ খুঁজে বের করতে। আমি চাই না আমার বউয়ের জন্য আমার ছোট ভাইয়ের সংসারে সমস্যা হোক। আমার মাকে তো আমি আমার সাথে রাখতে পারিনি আমার বউয়ের জন্যই। সেখানে যখন আমার মা, তার ছোট ছেলে ও ছেলে বউয়ের সাথে ভালো আছে, তাহলে সেই সংসারে ঝামেলা হোক আমি চাই না। রিমু নাকের পাটা ফুলিয়ে ইভানের দিকে তাকিয়ে আছে। ইভান রিমুর রক্তচক্ষু দেখেও কোনো রকম প্রতিক্রিয়া করলো না। রিমু প্রতিউত্তরে কিছু বলতে নেবে তার আগে ইভান রিমুকে চুপ করিয়ে বলে, তোমার কোনো কথা এখন শুনতে চাইছে না, এখনই বাসায় চলো। বাসায় গিয়ে তোমার কথা শুনবো। রিমু বসা থেকে উঠে রাগে গজগজ করতে করতে সদর দরজার বাইরে চলে যায়। বিভানের মা রিমুকে আটকাতে চেয়েছিল, কিন্তু তার আগে ইভান তাকে ইশারায় মানা করে দেয়। অদ্রি তার ভাসুরকে ধন্যবাদ জানায় তার জন্য, রিমু ভাবিকে বোঝানোর জন্য। ইভান তার মা, ভাই ও ভাইয়ের বউয়ের উদ্দেশ্য বলে, তোমরা হয়তো ভাবছো আমি আমার বউয়ের কথায় উঠি বসি, তাই বাড়ি ছেড়ে ভিন্ন বাসা নিয়ে থাকছি, কিন্তু না। আমি ভিন্ন বাসা নিয়ে থাকছি কারণ রিমুর কারণে সংসারে অনেক মনোমালিন্য সৃষ্টি হবে। তাই আমি ওর আলাদা বাসা নেওয়ার ব্যাপারে রাজি হয়েছি। আমার মাকে তো আমি আমার বউয়ের কাছে শান্তিতে রাখতে পারলাম না, তাই যদি আমার মা তার ছোট ছেলের বউয়ের কাছে মায়ের মর্যাদা পায় তাহলে কেন আমি বাধার সৃষ্টি করব? আমার মা তার এক ছেলের বউয়ের কাছে তো সুখে থাকবে। কথাগুলো বলে ইভান মলিন হেসে ছেলেকে নিয়ে সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। বিয়ের 3 বছর পূর্ণ হয়েছে কিছুদিন আগে অদ্রি ও বিভানের। রিমু ভাবির সাথে ওই দিনের পর আজ 3 মাস পেরিয়ে গেছে। 3 মাস পূর্ণ হবার পরেই শাশুড়ি অদ্রিকে বলছে বাচ্চা নেওয়ার কথা।
যখন চতুর্থ মাসে পড়লেও তাও পিরিয়ড মিস হয়নি মানে প্রেগনেন্ট না। শাশুড়ি তো হতাশায় ডুবে গেছে, আর এদিকে শিমু ও রিমু প্রায় প্রতিদিনই খবর রাখে। শিমু ও রিমু বিভানের মায়ের কানে এবার অদ্রিকে ডিভোর্স দেওয়ার কথা তোলে। বিভানের মা আরও 1 মাস অপেক্ষা করার কথা বলে। রিমু যেদিন সবাইকে সব জানিয়েছে সেই দিনের পর 5 মাস কেটে গেছে। এবার আর বিভানের মা অপেক্ষা করবেন না। তার মনে এটাই ঢোকানো হয়েছে যে অদ্রির আর বাচ্চা হবে না। বিভান তার মাকে অনেক বুঝিয়েছে অদ্রির এতে কোনো দোষ নেই। বিভান যেহেতু একটু সময় অপেক্ষা করতে পেরেছে, তো সে আরও অপেক্ষা করতে পারবে। এদিকে শিমু অদ্রির শাশুড়ির কাছে এসে তার হাতে ডিভোর্স পেপার দিয়ে বলে এটাতে অদ্রি ও বিভানের সাইন নিয়ে নিতে। শিমুর সাথে এটাও বলেছে সে এখনও বিভানকে বিয়ে করতে রাজি আছে। বিভান তার মাকে বোঝাতে পারেনি, আর অদ্রিকে সে বলেছে যেন একটু সহ্য করে, কারণ এই বয়সে মাকে একা রেখে সে অদ্রিকে নিয়ে চলে যেতে পারবে না। অদ্রি বিনিময়ে হাসি দেয়। অদ্রির মনে বিভানের জন্য ভালোবাসা আরও বেড়ে যায় যখন বিভান তার মাকে নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে রাজি হয় না তখন। শিবুর প্ররোচনার শিকার হয়ে অদ্রির শাশুড়ি অদ্রির কাছে ডিভোর্স পেপার দেয়। অদ্রি সেদিন হতভম্বের মতো তাকিয়েছিল শাশুড়ির মুখের দিকে। তারপর একটা রহস্যময় হাসি দিয়ে ডিভোর্স পেপারে সাইন করে নিজের রুমে গিয়ে বিভানের জন্য একটা চিঠি লিখে বাড়ি থেকে বের হয়ে যায়। চিঠি হাতে বিভান নিজের রুমের ফ্লোরে বসে আছে। বিভান একটু আগে বাড়িতে এসেছে, আর এসেই ড্রয়িং রুমে রিমু ভাবি ও তার ছোট বোনকে দেখে কিছুটা অবাক হয়।